সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু শেষ। ৫-১০ বছর কি অনির্বাচিত সরকার নির্বাচন ছাড়া থাকতে পারবে? সরকারের কোনো সংস্থা এই রাজনৈতিক দল গঠন করার পেছনে কলকাঠি নাড়ছে। বিএনপি ভারত বিরোধী রাজনৈতিক দল নয়। বিএনপির নীতি আদর্শ কর্মসূচি জামাতের নীতি আদর্শ কর্মসূচি এক নয়। ৭১ আমার গর্ব। ৭১ না হলে আমি এখানে থাকতাম কিভাবে? বুঝতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আর অন্যান্য সময়ে তত্ত্বাবধায়ক সরকার, এদের মধ্যে পার্থক্য রয়েছে। অন্য সময়ে যেমন একটা সরকারের অবসানের পরে ৩ মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ব্যবস্থা করে, শুধু তাদের একমাত্র কাজ ছিল নির্বাচনের মধ্য দিয়ে ৩ মাসের মধ্যে একটা নির্বাচিত সরকারকে কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু গত ১৫ বছর আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র কাঠামোকে তছনছ করে দিয়েছে, তাদের কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতি, লুটপাট করতে গিয়ে এবং অন্য দেশের আধিপত্য এখানে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা এখানে সব কিছু তছনছ করে দিয়েছিল। সেই কারণে আমরা এই হাসিনা সরকারের অবসানের পর ৩ মাস নয়, আমরা যৌক্তিক সময় দিতে চেয়েছি এবং এই যৌক্তিক সময়ের মধ্যে যে সংস্কার, প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারের কথা বলেছি এবং দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচনের কথা বলেছি। হ্যাঁ, এটা ৩ মাসের জায়গায় ৬ মাস, ১ বছর হতে পারে সেই জিনিসটা। তো সেই সময়টার মধ্যে জনগণের যে চাহিদা সেটা তো মেটাতে হবে। আমি মনে করি যে বর্তমান যে পরিস্থিতিতে সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু শেষ। জনগণ কিন্তু অনেক বৃহত্তর স্বার্থে অনেক কিছু মেনে নিয়েছে। যেমন ধরেন সবচেয়ে বড় যে ব্যর্থতার কথা যদি আগে সফলতার কথাই বলি, সফলতা হচ্ছে দেশ আজকে মুক্ত গণতান্ত্রিক পরিবেশে রয়েছে। আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, আমরা সংস্কার এবং নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি। আমরা আশা করি এটা সফল হবে। আর ব্যর্থতার কথা যদি ধরেন, হ্যাঁ, জনগণের যে চাহিদা রয়েছে, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আওয়ামী লীগ আমলে সিন্ডিকেটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, অনিয়মের মাধ্যমে, ভ্রান্ত নীতির মাধ্যমে, চুরির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য একটু আকাশচুম্বী হয়েছিল। জনগণের স্বাভাবিক একটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের অবসান হয়েছে, এখন হয়তো এটা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। কিন্তু এটা প্রত্যাশিত সেই আকাঙ্ক্ষা এটা কিন্তু আমরা পাই নাই, বাস্তবায়ন হয় নাই, বা এটা আমরা সিন্ডিকেটটাকে ভাঙতে পারি নাই, তাই না? আমরা যখন গ্রামে যাই, সাধারণ মানুষের কাছে যাই, বা ঢাকা শহরেই রিক্সা চালক কিংবা দিনমজুর তাদের সাথে আমাদের কথা হয়, কিংবা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের সাথে কথা হয়, তাদের সকলেরই একটা কথা যে হাসিনার তো অবসান হলো, কিন্তু জিনিসপত্রের দাম তো কমলো না। এই যে সিন্ডিকেট ভাঙার যে ব্যর্থতা, এটা আমাদেরকে পীড়া দেয়। দেখুন, আমি তো আগেই বললাম যে আমরা ৩ মাসের মধ্যে নির্বাচন চাই নাই। আমরা এই সময় দিতে চেয়েছি কেন? যে রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে এবং একে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন যদি আমরা চাই, সেই নির্বাচনের জন্য কিছু সংস্কার অবশ্যই প্রয়োজন রয়েছে। সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে এত সময় লাগা ঠিক হয়নি, তাই না? একটা দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। আমরা বলেছি সংস্কার, আমরা না, জনগণও মনে করে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা একদিনে বা 2 দিনে বা 3 মাসে বা 6 মাসে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না। আজকে যে সংস্কারের কথা আমি বলছি, 2 বছর পরে এই সংস্কারটি আবার সংস্কারের প্রয়োজন হতে পারে। সেজন্য এটাকে চলমান প্রক্রিয়া। আর সমস্ত সংস্কার যদি আমরা একবারে করে নির্বাচন করতে চাই, তো 5-10 বছর সময় লেগে যাবে। তো 5-10 বছর কি অনির্বাচিত সরকার নির্বাচন ছাড়া থাকতে পারবে? বাংলাদেশের মানুষ 15 বছর ভোট দিতে পারে নাই, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। তো সেই কারণে আমরা তো সেই 5-10 বছর নিশ্চয়ই ভোট ছাড়া দেশ চলবে না, তাই না? তো এটা বিশ্বব্যাপীও কেউ মেনে নেবে না, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। সেই জন্য আমরা বলেছি অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে এইটা শেষ করে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করি এবং তারাই বাকি যে সংস্কারগুলো আছে সেগুলি বাস্তবায়ন করবে। গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি প্রত্যেকটি সংস্কার বাস্তবায়ন করবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে তার সংস্কার কমিশন গঠন করেছে, সেই সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো এসছে, কিছু বাদ দিয়ে, খুবই অল্প কিছু বাদ দিয়ে বাকি সব সংস্কার কিন্তু আমাদের 31 দফায় রয়েছে, যেটা আমরা আগে 2 বছর আগে দিয়েছি।
তা আমরা যে সংস্কারের কথা 2 বছর আগে থেকে বলছি, তা আজকে যারা সংস্কারের কথা বলছে তারা কিন্তু তখন কেউ কথা বলে নাই, আজকে তারা কথা বলছেন, তাই না? তো আমরা তো এই সংস্কারের ব্যাপারে জনগণের কাছে কমিটমেন্ট আছে আমাদের, তাই না? তো এইটা আমাদের প্রতি কমিটমেন্ট রাখতে হবে বা বিশ্বাস আস্থা রাখতে হবে, এবং আমরা অবশ্যই যে সরকারে গিয়ে আমরা সংস্কারগুলো করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই যে 5ই আগস্টের যে পরিবর্তন, এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, এটা রাজনীতির হাত পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে নিতে হবে। ইতিমধ্যে তিনি রাজনীতির পরিবর্তনের কিছু নমুনাও জাতির সামনে উপস্থাপন করেছে। রাষ্ট্রের পরিবর্তনের জন্য 31 দফা তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। একাত্তর আমার গর্ব, 71 না হলে আমি এখানে থাকতাম কিভাবে? আমার মহান মুক্তিযুদ্ধ আমার ভিত্তি, আমার আস্থা, আমার বিশ্বাস, আমার চেতনা, তো সেটার সাথে অন্য কোনো কিছু তুলনা চলে না। হ্যাঁ, এটার সাথে 75 যোগ হয়েছে, 7ই নভেম্বর সেই চেতনা যোগ হয়েছে, এটার সাথে 90-এর চেতনা যোগ হয়েছে, এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান, একইভাবে এটার সাথে 24ও যোগ হয়েছে। এইগুলোর সাথে 75-এর 7ই নভেম্বর কিংবা 90 এরশাদ পতন গণ অভ্যুত্থান বা 24-এর গণ অভ্যুত্থানের সাথে 71-এর মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। নতুন কোনো দল যেই গঠন করুক না কেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। বিএনপি শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করে এবং আমরা তাদেরকে স্বাগত জানাই। তবে রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে, বিভিন্ন শক্তিকে ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দলের এখানে উত্থান ঘটে, জনগণ সেটাকে কিভাবে নেবে সেটা সময় বলে দিবে। জনগণ এগুলোকে এখন কোনোভাবেই মেনে নিবে না। এই জন্য আমরা বলেছি যে নতুন দল হলে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের জনগণের বিচলিত হওয়ার কিছু নেই। আমরা রাজনীতির ময়দানে আমাদের রাজনীতি দিয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব। আজকে ছাত্র নেতৃত্ব তারা যদি নতুন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে তো এই ছাত্র আন্দোলনে যে তাদের গ্রহণযোগ্যতা ভূমিকা যেটা ছিল, দল গঠনের পরে তো আরেকটা প্রেক্ষাপট তৈরি হবে, তাই না? তো তখন তো নতুনভাবে সেটা মূল্যায়িত হবে, তখন রাজনীতি দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব। আর স্বাভাবিকভাবে আমাদের মহাসচিব বলেছেন যে উপদেষ্টাদের মধ্য থেকে কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারাবে, তখন নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এই জটিলতার মধ্যে কেউ পা দিবে কি না সেটা তাদেরই সিদ্ধান্ত। যে আমরা শুনতে পাচ্ছি যে সরকারের কোনো সংস্থা এই রাজনৈতিক দল গঠন করার পেছনে কলকাঠি নাড়ছে। আমরা তৃণমূল পর্যায়ে যখন যাই, তখন আমরা দেখি কেউ কোনো সংস্থা, কোনো নেতাকর্মী বাড়িতে নক করছে। আমার জানা নেই, দূরত্ব বাড়ছে বলে আমার ওখানে, কিন্তু আসলে ওনারা তো ছাত্র, তরুণদের মধ্যে একটা অস্থিরতা থাকে, একটা সবসময় একটা উত্তেজনা থাকে। তো সেই অস্থিরতা উত্তেজনা সেই কারণেই কিনা আমি জানি না। তবে যেহেতু একটা সফল গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের মধ্যে কেউ আপনার উপদেষ্টা, গুরু দায়িত্ব তাদের উপরে, সেই কারণে তাদের অস্থিরতা উত্তেজনা এগুলি প্রশমিত করে বাস্তবতা অনুধাবন করে কথা বলতে হবে। আমাদের বিএনপি মহাসচিব একটা কথা বললো, আর যেভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করলো, এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করাতে কোনো বিজ্ঞ লোকের কাজ না। একই কথা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত কয়েকদিন আগে বলেছেন, তখন তো আমরা দেখি নাই যে এরকম করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে। শুনেন, বিএনপি একটি রাজনৈতিক দল, জামাত আরেকটি রাজনৈতিক দল। বিএনপির নীতি আদর্শ কর্মসূচি জামাতের নীতি আদর্শ কর্মসূচি এক নয়। আমাদের সাথে জামাতের যে ঐক্য ছিল সেটা ইস্যুভিত্তিক ঐক্য, গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে, হ্যাঁ, দেশের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে ঐক্য ছিল। এখানে রাজনীতির প্রশ্নে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। জামাতের সাথে আমাদের রাজনীতির বিশাল ভিন্নতা। তাই আমাদের সাথে স্বাভাবিকভাবে এখন তো গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করছি। এখন যার পথ তার হতে পারে, তারপরেও আমরা বলবো এখনও গণতন্ত্র
ফিরে আসে নাই। এখনই যেরকম আমরা কারোর মধ্যে কোনো দলের মধ্যে যে অস্থিরতা দেখতে পাচ্ছি এবং বিএনপিকে ঘায়েল করার জন্য নানান রকম বয়ান, যে বয়ানের সাথে আমরা আওয়ামী লীগের বয়ানের মিল খুঁজে পাচ্ছি, এরকম বয়ান যদি দিতে থাকে জনগণই সিদ্ধান্ত নেবে কি হবে। জিয়াবাদ বলে আমাদের কোনো বাদ নাই। বিএনপির প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত বিএনপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক, এমনকি জিয়াউর রহমান নিজে কখনো জিয়াবাদের কথা বলেছেন? আপনারা শুনেছেন? তো ওনারা এই জিয়াবাদ কোত্থেকে আবিষ্কার করছেন, কেন আবিষ্কার করছেন? এই নতুন নতুন আবিষ্কার করে রাজনীতির ময়দানে একটা বিশৃঙ্খলা, উত্তেজনা বা সৃষ্টি করার উদ্দেশ্যটা কি, এটা আমাদের বুঝতে হবে। এইসব করে রাজনীতি ময়দানে টিকে থাকা যায় না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের অনেক সমস্যা রয়েছে। বিএনপি ভারত বিরোধী রাজনৈতিক দল নয়, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কেউ যদি ভারত যদি কোনো অবস্থান নেয়, নিশ্চয়ই বিএনপি জনগণের পক্ষে তো অবস্থান নেবে, তাই না? তো আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, তাই না? তো সেখানে ভারতকেও সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের প্রতি তাদের আস্থা, বিশ্বাস, সম্মান রাখতে হবে। এই যে ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন, এই পতনের বা এই গণ অভ্যুত্থানে তার মানে সম্মান করতে হবে তাকে। আমরা দেখেছি ভারতে আমাদের পতিত ফ্যাসিস্ট হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে, তাকে সেখানে আশ্রয় প্রশ্রয়ে সেখানে রাখা হয়েছে, মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে নিশ্চয়ই বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সম্মান জানানো হয় না। আমরা পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমাদের সম্পর্কটাকে বজায় রাখতে চাই। কিন্তু এটা কোনোভাবেই মানে কি বলে, এই বিমাতা সুলভ আচরণ বা বড় ভাই সুলভ আচরণ দিয়ে এটা সম্ভব নয়। ভারতকে এটা অনুধাবন করতে হবে, আমাদের যে অমীমাংসিত সমস্যাগুলো রয়েছে সেগুলো দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মাথায় রেখেই সমাধান করতে হবে। ভারত একটা চাপিয়ে দিল, এখন আমরা মেনে নিব, সেটা হবে না।